এখানে দেখতে পাচ্ছেন যে সিরিজের সংযুক্ত ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে আসবে এইভাবে যে সিরিজের সংযুক্ত ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা বর্ণনা করো, অথবা এরকম ভাবে আসতে পারে সিরিজের সংযুক্ত ডায়োডের বা রিভার্সে সংযুক্ত ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা বর্ণনা করো। তাহলে যদি আমি এটার অ্যান্সার বলতে চাই, তাহলে এর মানে হলো যে দুটি ডায়োডকে কি করা হবে, সিরিজে সংযোগ করতে হবে। দুটি ডায়োডকে সিরিজে সংযোগ করতে হবে। দেখেন এখানে আমি কি করেছি, যে দুটি ডায়োড, একটি ডায়োড, ডায়োড 1, ডায়োড 2, এটাকে সিরিজে সংযোগ করে দিয়েছি। সংযোগ করে দিয়ে এখানে আমি সাপ্লাই দিছি। হ্যাঁ, এটা হলো মাইনাস, এটা হলো ব্যাটারির প্লাস। তাহলে এখানে ব্যাটারির প্লাস, তার মানে এই প্লাসটা কোথায় সংযুক্ত হয়েছে, এখানে কার সাথে, এই ডায়োডের ক্যাথোড প্রান্তের সাথে। আর মাইনাসটা কোথায় সংযুক্ত আছে, এটা হলো ডায়োডের অ্যানোড প্রান্তের সাথে। তার মানে রিভার্সে সংযুক্ত আছে। যদি রিভার্সে সংযুক্ত থাকে তাহলে আমরা বলতে পারি যে রিভার্সে সংযুক্ত ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। তাহলে দুইভাবে প্রশ্ন আসতে পারে, সিরিজে সংযুক্ত ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা অথবা সিরিজে সংযুক্ত ডায়োডের রিভার্স ভিআই বৈশিষ্ট্য রেখা। তো যেটাই আসুক না কেন অ্যান্সার হবে এটা। তাহলে কিভাবে করতে হবে এটার অ্যান্সার, একটু মনোযোগ দিলেই আমরা বুঝতে পারবো, খুবই সহজ। আমরা আগে যে ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা পড়েছিলাম প্রথম পর্বে, যে পিএন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা, এটা আর ওইটা একই রকম, শুধু ওইখানে ছিল একটি ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা, এখন দুটি ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা হ্যাঁ একসাথে বর্ণনা করতে হবে। আচ্ছা, তাহলে দুটি ডায়োডকে আমরা প্রথমে কি করব, সিরিজে সংযুক্ত করব। সংযুক্ত করে রিভার্স বায়াস প্রদান করা হলো। রিভার্স বায়াসের সময় আমরা জানি কোনো এই ডায়োডের ভিতর দিয়ে, রিভার্স বায়াসের সময় ডায়োডের ভিতর দিয়ে ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হয় না। কি কারেন্ট প্রবাহিত হয়, রিভার্স কারেন্ট প্রবাহিত হয়। আর রিভার্স কারেন্টটা কি, রিভার্স ভোল্টেজ যখন, এই যে এখানে আমি দেখাচ্ছি, এখানে ভোল্টেজের পরিমাণ যখন 0, এই ভোল্টেজের পরিমাণ যখন 0, তখন এই রিভার্সের দিকে কি পরিমাণ কারেন্টের পরিবর্তন হবে বা বৈশিষ্ট্য দেখাবে, এটাই আমার বর্ণনা করতে হবে। তাহলে দেখো যে যখন আমি দুটি ডায়োডকে সিরিজে সংযুক্ত করে রিভার্স বায়াস প্রদান করা হবে, তখন এই রিভার্স বায়াসের জন্য ডায়োড 1 এবং ডায়োড 2 দুটি ডায়োডই কি থাকবে, রিভার্স বায়াস প্রাপ্ত হবে। যার ফলে এই ডায়োড 1 এবং ডায়োড 2 এর ভিতর দিয়ে রিভার্স কারেন্ট আইএস প্রবাহিত হবে। এই রিভার্স কারেন্টটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট, কারণ আমরা জানি রিভার্স বায়াসের সময় ডায়োডের ভিতর দিয়ে কি কারেন্ট প্রবাহিত হয়, লিকেজ কারেন্ট প্রবাহিত হয়। আর লিকেজ কারেন্ট প্রবাহিত হবে, তাহলে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা হলো লিকেজ কারেন্ট। তারপর হচ্ছে এই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজটাকে যদি আমি আরও বৃদ্ধি করতে থাকি, তাহলে এক সময় এই ডায়োড 2 এর ব্রেকডাউন ভোল্টেজ এবং ডায়োড 1 এর ব্রেকডাউন ভোল্টেজ কে যখন ভিএস অতিক্রম করবে, তখন ডায়োড 2 এবং ডায়োড 1 এর ব্রেকডাউন ঘটবে এবং এর ভিতর দিয়ে অত্যাধিক হারে কারেন্ট ফ্লো হবে। এখন দুটি ডায়োডের ব্রেকডাউন কিন্তু একই সময় হবে না, কারণ যেহেতু ডায়োড দুটি সিরিজে সংযুক্ত, তাহলে সাপ্লাই ভোল্টেজ যখন এই ডায়োড 2 এর ব্রেকডাউন ভোল্টেজ VD2, এখানে দেখাচ্ছি VD2, তার মানে এই রিভার্স ভোল্টেজ 0 থেকে বৃদ্ধি করতে করতে যখন VD2 এর সমান হবে, তখন এই পর্যন্ত এসে, এই পর্যন্ত লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার পর এই পয়েন্টে গিয়ে ডায়োডের ব্রেকডাউন করবে এবং অত্যাধিক হারে কারেন্ট ফ্লো হবে। তারপর যখন D1 এর ব্রেকডাউন ভোল্টেজ VD1, D1 এর ব্রেকডাউন ভোল্টেজ VD1 হচ্ছে এটা, অর্থাৎ রিভার্স ভোল্টেজ বৃদ্ধি করতে করতে যখন VD1 এর সমান হবে, তখন এই পয়েন্টে গিয়ে ডায়োডের ব্রেকডাউন ঘটবে এবং এর ভিতর দিয়ে অত্যাধিক হারে কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে রিভার্স কারেন্ট। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে
যাব। তো আমরা সকলেই জানি যে ভিডিও শুরুতেই বলে নিয়েছি যে আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি সেটি হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের মেগা ক্লাস বলা যেতে পারে, কারণ এই একটি ক্লাসের মধ্যে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের 12 বা 13টি রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকো, আশা করি আজকের এই ক্লাসটা অনেক উপকারে আসবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তীতে আমি যে কোশ্চেনটা তোমাদের সামনে রেখেছি সেটি হচ্ছে সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টারের কার্যপ্রণালী। সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টারের কার্যপ্রণালী আমি যদি একটু বলি যে ইনভার্টার কাকে বলে, আমরা জানি এই ইনভার্টার হচ্ছে রেকটিফায়ারের বিপরীত, অর্থাৎ রেকটিফায়ার কাজ করে হচ্ছে এসিকে ডিসি করার জন্য, আর সে উল্টা ইনভার্টার কাজ করে হচ্ছে ডিসি সাপ্লাইকে এসি সাপ্লাইয়ে রূপান্তর করার জন্য, অর্থাৎ ডিসিকে এসিতে রূপান্তর করার জন্য ইনভার্টার ব্যবহার করা হয়। তো এখানে একটি সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার এর কার্যপ্রণালী দেখানো হয়েছে। এটি হচ্ছে সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টারের সার্কিট ডায়াগ্রাম। এটি হচ্ছে আউটপুট ওয়েভ ডায়াগ্রাম। এটা হচ্ছে আউটপুট ওয়েভ ডায়াগ্রাম, মানে ডিসি সাপ্লাইটা কিভাবে এসি সাপ্লাই রূপান্তরিত হয়। তো সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার এর কার্যপ্রণালী বলার আগে একটু বলে নেই এটা কিভাবে গঠিত। এই ক্ষেত্রে দুটি থাইরিস্টর ব্যবহার করা হয়, অর্থাৎ এসসিআর। এটা একটা এসসিআর, এটা হচ্ছে একটি এসসিআর। তাহলে দুটি এসসিআর T1 এবং T2, একটি ক্যাপাসিটর, একটি ইন্ডাক্টর এবং রেজিস্টিভ লোডকে সিরিজে সংযোগ করা হয়। যখন ডিসি সাপ্লাই দেওয়া হয়, ডিসি সাপ্লাইয়ের জন্য যখন থাইরিস্টর 1 অ্যাক্টিভ থাকে, অর্থাৎ থাইরিস্টর 1 অন থাকে, থাইরিস্টর 1 অন থাকা অবস্থায় এই ক্যাপাসিটরটা চার্জ হতে থাকে এবং ইন্ডাক্টরের মাধ্যমে লোড রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্টের মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ এই জিরো অবস্থা থেকে কারেন্টের মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, বৃদ্ধি পেতে থাকে। এই পর্যন্ত যখন চলে আসে কারেন্টের মান বৃদ্ধি পেয়ে, এই সময় যখন থাইরিস্টর 1 অফ হয়ে যায়, থাইরিস্টর 1 অফ হয়ে যায়, তখন এই যে ক্যাপাসিটর যে সঞ্চিত চার্জ ছিল, সেই সঞ্চিত চার্জের জন্য এই লোড রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে থাকে। অর্থাৎ থাইরিস্টর 1 অফ হয়ে গেলে সাথে সাথে যে এই লোডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে তা না। এখানে থাইরিস্টর 1 যখন অফ হয় তখন ক্যাপাসিটরের যে চার্জ সঞ্চিত ছিল, এই সঞ্চিত চার্জের জন্য এই যে আইএল লোড কারেন্ট সমান IT1 প্রবাহিত হতে থাকে। অর্থাৎ যখন এই ক্যাপাসিটরের জন্য লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে থাকে এবং ক্যাপাসিটরের মান যত কমতে থাকে তত কারেন্টের মানও কি হতে থাকে, কমতে থাকে। এক সময় ক্যাপাসিটরের মান 0 হয়ে গেলে কারেন্টের মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। এরপর যখন থাইরিস্টর 2 অন হয়, তখন থাইরিস্টর 2 অন হওয়ার জন্য, এটা হচ্ছে কি আমরা জানি অ্যানোড প্রান্ত, এটা ক্যাথোড প্রান্ত, এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এই থাইরিস্টর 2 এর জন্য লোড কারেন্ট IL অর্থাৎ IT2 এই লোডের ভিতর দিয়ে বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে। তাহলে এটা যদি এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, এই থাইরিস্টর 2 এর জন্য কারেন্ট প্রবাহিত হবে কি উল্টা দিক থেকে। উল্টা মানে কি, এই নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এইখান থেকে এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট ফ্লো হতে থাকে। যখন থাইরিস্টর 2 অফ হয়ে যায় তখন কি হয়ে যায়, কারেন্টের মান আবার 0 হয়ে যায়। এখন এই মাঝখানে যে এটা আমি বললাম টি অফ, এই টি অফ মানে হলো থাইরিস্টর 1 অফ হওয়ার পর থাইরিস্টর 2 অন হতে মাঝখানে একটু সময় ডিলে হয়, একটু সময় প্রয়োজন হয়, ওই সময়ে আউটপুট উৎপাদন বন্ধ থাকে। সেই জন্য এটাকে বলছি টি অফ, মানে ডিলে টাইম। হ্যাঁ, অর্থাৎ থাইরিস্টর 1 এবং থাইরিস্টর 2 এর জন্য যে আমরা আউটপুটে পরিবর্তনশীল সাপ্লাই পাই, অর্থাৎ এসি কারেন্ট পাচ্ছি। তো এই এসি কারেন্টের সময় থাইরিস্টর 1 এবং থাইরিস্টর 2 এর অন হওয়ার মাঝে মধ্যবর্তী সময়ে এই সময়টুকু বিরতি থাকে। সেজন্য এটাকে আমরা বলতেছি টি অফ বা ডিলে টাইম।
তো আশা করছি এই প্রশ্নটাও তোমরা বুঝে গেছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। ভিডিওটি যদি কাজে আসে, অর্থাৎ সামনে যেহেতু পরীক্ষা আর একদিন পরেই, হ্যাঁ 2 দিন পরেই তোমাদের পরীক্ষা, তাহলে এই প্রশ্নগুলো বারবার রিভিশন দিতে হবে। হ্যাঁ, একবার যদি না বুঝো তাহলে তো ভিডিও বারবার তুমি পিছনে নিয়ে স্টপ করে দেখতে পারবা। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় চিত্রটা এঁকে কার্যপ্রণালীটা খাতায় লিখে তারপর পড়া। হ্যাঁ, তো এখানে আছে সিঙ্গেল ফেজ মিড পয়েন্ট সাইক্লো কনভার্টার এর কার্যপ্রণালী। তাহলে আগে একটু বুঝে নেই সাইক্লো কনভার্টারটা কি। সাইক্লো কনভার্টার হচ্ছে এমন একটি সার্কিট যার সাহায্যে হাই ফ্রিকোয়েন্সির এসি সাপ্লাইকে লো ফ্রিকোয়েন্সির এসি সাপ্লাইয়ে রূপান্তর করা যায়। যেমন একটি সিগন্যাল আছে, এই যে প্রথমে ভিতরেরটা খেয়াল করি, এরকম 3টি ফ্রিকোয়েন্সি হাফ সাইকেল আছে, আবার এখানে 3টি নেগেটিভ হাফ সাইকেল আছে। তো এই যে যত বেশি সাইকেল তত বেশি ফ্রিকোয়েন্সি, তাই না? তো এখানে আমি কি করছি, 3টা হাফ সাইকেল মিলিয়ে একটা হাফ সাইকেল তৈরি করছি, নিচে 3টা নেগেটিভ হাফ সাইকেল মিলিয়ে একটা হাফ সাইকেল তৈরি করা হয়েছে। তাহলে একটু খেয়াল করলে দেখবো আগে ছিল 3টা পজিটিভ হাফ সাইকেল, 3টা নেগেটিভ হাফ সাইকেল। তার মানে যদি আমি বলি আগে ফ্রিকোয়েন্সি ছিল 3, এখন খেয়াল করলে দেখবো একটি বড় পজিটিভ হাফ সাইকেল এবং একটি বড় নেগেটিভ হাফ সাইকেল। তার মানে এক ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 3টা ফ্রিকোয়েন্সিকে একটা ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করা গেল। তাহলে যে ডিভাইসের সাহায্যে এরকম হাই ফ্রিকোয়েন্সিকে লো ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করা যাবে তাকে আমরা বলবো হচ্ছে সাইক্লো কনভার্টার। তো এখানে একটি সাইক্লো কনভার্টার দেখানো হয়েছে যার নাম হচ্ছে মিড পয়েন্ট সাইক্লো কনভার্টার। মিড পয়েন্ট বলা হয়েছে কারণ এর লোডটা ব্যবহার করা হয় মিডিল পয়েন্টে, সেজন্য এটাকে মিড পয়েন্ট সাইক্লো কনভার্টার বলা হয়। এর জন্য এই সাইক্লো কনভার্টারে আমাদের 4টি এসসিআর ব্যবহার হয়, অর্থাৎ 2 জোড়া এসসিআর ব্যবহার হয়। 2টা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল তৈরি করার জন্য এবং 2টা হচ্ছে আউটপুটের নেগেটিভ হাফ সাইকেল তৈরি করার জন্য। এখানে এই এই দুই প্রান্তে ট্রান্সফরমারের 2 প্রান্তে এ এবং বি প্রান্তে এক জোড়া করে সাইক্লো এসসিআর ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে টিপি1, একটা টিএন1, একটি টিপি2, টিএন2 এবং মাঝখানে লোড ব্যবহার করা হয়েছে। যখন ইনপুটের এসি সাপ্লাই দেওয়া হয়, ইনপুটের এসি সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেলের জন্য যখন সি এর তুলনায় এ প্রান্ত পজিটিভ হয়, বি প্রান্ত নেগেটিভ হয়, তখন টিপি1 অ্যাক্টিভ হয় এবং এর মাধ্যমে লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। আবার যখন এ এর তুলনায় মানে সি এর তুলনায় পজিটিভ হাফ সাইকেলের জন্যই হচ্ছে সি এর তুলনায় বি প্রান্তটা পজিটিভ হবে, এ প্রান্ত নেগেটিভ হবে, তখন টিপি2 এর মাধ্যমে আউটপুটের লোডের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে। হ্যাঁ, তারপর যখন ইনপুটের নেগেটিভ হাফ সাইকেল আসবে, ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলের জন্য সি এর তুলনায় এ প্রান্ত নেগেটিভ হলে টিএন1 অ্যাক্টিভ হবে। আবার সি এর তুলনায় বি প্রান্ত যদি নেগেটিভ হয়, এ প্রান্ত যদি পজিটিভ হয়, তখন হচ্ছে এই টিএন2 অ্যাক্টিভ হবে। তো টিএন1 এবং টিএন2 অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে লোডের ভিতর দিয়ে এই উল্টা দিক থেকে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য এদিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এদিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই প্রত্যেকবার ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য টিপি1 এবং টিপি2 অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে আউটপুটের পজিটিভ হাফ সাইকেল তৈরি করবে, অর্থাৎ একাধিক ফ্রিকোয়েন্সি থেকে একটি ফ্রিকোয়েন্সি তৈরি হবে। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য টিএন1 এবং টিএন2 ব্যবহৃত হয়ে আউটপুটের নেগেটিভ হাফ সাইকেল তৈরি করবে, যে এখান থেকে এইটুকু। এভাবে মূলত আমরা উচ্চ ফ্রিকোয়েন্সির এসি সিগন্যালকে লো ফ্রিকোয়েন্সির এসি ভোল্টেজ বা এসি সিগন্যালে রূপান্তর করতে পারি। আশা করি এই প্রশ্নটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, সেটি হলো ডিসি মোটরের পারফরমেন্স সমীকরণ। তো ডিসি মোটরের পারফরমেন্স সমীকরণটা হলো ওমেগা এম সমান ভিটি বাই কে এ মাইনাস আর এস প্লাস আর এ বাই কে। তো এই সমীকরণটা আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। এর জন্য আমি এখানে একটা চিত্র এঁকেছি। এটি হলো ডিসি মোটরের সার্কিট, এটি হলো টার্মিনাল ভোল্টেজ, আর এইখানে এটা হলো সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স, এটা হলো সিরিজে সংযুক্ত আর্মেচার রেজিস্ট্যান্স, আর এটা হলো সেই মোটরটা। মোটরের উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ই এ। এখন চিত্র হতে পাই এই টার্মিনাল ভোল্টেজটা হবে কি, টার্মিনাল ভোল্টেজ হবে আমি একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এরকম বলতে হবে যে
আমরা জানি মোটর দ্বারা কি উৎপন্ন হয়, মেকানিক্যাল এনার্জি পাওয়া যায়। আর তার মানে মোটরের ইনপুটে দিতে হয় ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাই মূলত হচ্ছে আমাদের কি টার্মিনাল ভোল্টেজ। তো যে টার্মিনাল ভোল্টেজটা দেওয়া হয়, ইনপুট দেওয়া হয়, তার সম্পূর্ণটাই কিন্তু মোটর কাজে লাগাতে পারে না। এর মোটর এই ভোল্টেজটা যাওয়ার আগেই কিছু জায়গায় লস হয়। ওই লস কোথায় হয়? মোটরের সাথে যে সিরিজের রেজিস্ট্যান্স থাকে এবং মোটরের যে আর্মেচার রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্স দুইটাতে এই টার্মিনাল ভোল্টেজের কিছু অংশ লস হয়। হ্যাঁ, লস হয়, আর বাকিটা এই মোটরে ব্যবহৃত হয়, অর্থাৎ এটাকে আমরা বলতেছি ইএ, আর্মেচার ভোল্টেজ। তাহলে আমি যদি বলি এই টার্মিনাল ভোল্টেজ কতটুকু, তো এইখানের ভোল্টেজ ড্রপ প্লাস এই ভোল্টেজ দুটা যোগ করলে তো এই ভোল্টেজটা পাওয়া যাবে, তাই না? তো এখানকার ভোল্টেজ আমরা কিভাবে পাবো? এই রেজিস্ট্যান্স যেহেতু সিরিজে আছে, সিরিজের রেজিস্ট্যান্স দুটি যোগ করে যদি আমি কারেন্ট দ্বারা গুণ করে দিই, তাহলে এখানকার ভোল্টেজ ড্রপটা পাবো। তাহলে এখানকার কারেন্ট হচ্ছে আইএ, এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে আর এস প্লাস আর এ, কারণ এই দুইটা সিরিজে আছে। তাহলে আমি লিখতে পারি, চিত্র হতে পাই ভিটি অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ সমান হচ্ছে আইএ আর এস প্লাস আর এ প্লাস এই আর্মেচার ভোল্টেজ ইএ। এখন আমরা জানি যে ডিসি মোটরের টর্ক টি ইজ ইকুয়াল টু হচ্ছে কে এ ফাই আই এ। এটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরা তো টর্ক সমীকরণ ব্যাখ্যা পড়িনি, তাই হচ্ছে এটা সূত্র আকারে আমরা মনে রাখবো যে ডিসি মোটরের টর্ক এর সমীকরণ টি ইকুয়াল হচ্ছে কে এ ফাই আই এ। এই কে এটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি, বা টি ইজ ইকুয়াল টু কে এ, এই ফাই মানে হচ্ছে সি আই এ। এই ডিসি মোটরের ক্ষেত্রে একটি টার্ম আছে, একটি শর্ত আছে, এটি হলো ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে সি আই এ। তাহলে এই ফাই এর পরিবর্তে আমি বসালাম হচ্ছে সি আই এ, আর আগে তো আই এ ছিল, এই আই এ এখানে বসাই দিলাম। তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো কে এ সি আই এ গুণ করলে হবে আই এ স্কোয়ার। হ্যাঁ, তারপর এই ডিসি মোটরের ক্ষেত্রে আমরা যেমন জানি টর্ক ইকুয়াল টু কে এ ফাই আই এ, তেমনি আর্মেচার ভোল্টেজ ইএ সমান হচ্ছে কে এ ফাই ওমেগা এম। এটা আমার সূত্র আকারে একটু মনে রাখতে হবে। তারপর এই ফাই এর মানটা তো আমি আগে থেকে জানি, ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে সিআইএ। এই সিআইএ ফাই এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এই সি এবং কে এই দুইটাই ধ্রুবক, যেহেতু দুইটাই ধ্রুবক আমি দুইটা না রেখে এটাকে আমি ধরলাম কে, মানে একটা ধ্রুবক ধরলাম। পরবর্তী লাইনে কে এ সি, এটাকে আমি মনে করলাম কে আই এ ওমেগা এম। হ্যাঁ, তো এখান থেকে পাইলাম ই এর মান। ই এর মান এখন যদি আমি 1 নং সমীকরণের এইখানে বসাই তাহলে আমি পাবো এরকম, বিটি ইকুয়াল আই এ, এখানে লিখছি ই এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে পাবো বিটি ইকুয়াল টু আই এ আর এস প্লাস আর এ প্লাস এই যে এইখানে ই এ ছিল, ই এর পরিবর্তে আমি কি বসালাম, এই যে এখানে কি ছিল, ই এ ছিল, ই এর পরিবর্তে আমি ই এর মানটা বসাই দিলাম কি কে আই এ ওমেগা এম, কে আই এ ওমেগা এম। তারপর মানটা বসাই দিলাম। তারপর হচ্ছে আমি যেহেতু ওমেগা এম এর মান বের করতে হবে, তাহলে ওমেগা এম সংবলিত যে পদটা আছে এটাকে এই পাশে রাখলাম। বাকি যে এখানে এই যে আই এ আর এস প্লাস আর এ, এটাকে আমি সমীকরণের বাম পাশে দিয়ে দিলাম। তাহলে এখানে যেহেতু প্লাসের ছিল, এই পাশে হয়ে গেলে কি হবে মাইনাস, তাহলে প্লাস এই পাশে হয়ে গেলে মাইনাস হয়ে গেল, এখানে থাকলো কে আই এ ওমেগা এম। তো ওমেগা এম সমান, এখন আমি কি করলাম, পক্ষান্তর করলাম, এই পাশে যা ছিল সব এই পাশে নিয়ে আসলাম, এই পাশে যা ছিল সব এই পাশে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওমেগা এম এর মান বের করতে চাইলে কে আই এর মানটাকে আমি ডান পাশে দিয়ে দিলে ভাগ আকারে চলে যাবে, কারণ এখানে ছিল গুণ। তারপর এখন এই কে আই এ ভিটির নিচেও আছে, মাইনাস এইটুকুর নিচেও আছে, তাই না? তাহলে আমি আলাদা আলাদা করে যদি দেই তাহলে পাবো ভিটি কে আই এ মাইনাস আই এ আর এস প্লাস আর এ বাই নিচে হচ্ছে কে আই এ কাটা যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে ভিটি কে আই এ মাইনাস আর এস প্লাস আর এ কে। এটাই হচ্ছে আমাদের ডিসি মোটরের পারফরম্যান্স সমীকরণ।
তো আশা করছি এই প্রশ্নটাও খুব ভালোভাবে সবাই বুঝে গেছ। তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলেই আমাদের প্রশ্নগুলো আয়ত্তে চলে আসবে, আর আমরা পরীক্ষায় ভালোভাবে তোমরা কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। তো সেই ধারাবাহিকতায় আমি আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি হচ্ছে সোলার সেলের কার্যপ্রণালী। এখন এই সোলার সেলের আরেকটি নাম আছে, হ্যাঁ। তো সোলার সেলের কার্যপ্রণালী বলার আগে আমি যদি এরকম প্রশ্ন আসে কখনো ফটোভোল্টাইক সেলের কার্যপ্রণালী বর্ণনা করো, তাহলেও কিন্তু এই সোলার সেলের এই কার্যপ্রণালীটাই দিতে হবে। আমি আবার বলতেছি, ফটোভোল্টাইক সেল, ফটোভোল্টাইক সেল অথবা সোলার সেল এর কার্যপ্রণালী দুইটা কিন্তু একই জিনিস। তো এটার কার্যপ্রণালী, আর আমরা যে পিএন জাংশন ডায়োড পড়ছিলাম, আবার প্রথম পর্বে কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড পড়ছিলাম, তো ওইটাতে আবার একটু ফেরত যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি আমি বলি সোলার সেলের কার্যপ্রণালী, তাহলে আমি আগে প্রথমে বলে নিব সোলার সেল দিয়ে কি করা হয়। তো সোলার কার্যপ্রণালী লিখতে গেলে এইভাবে লিখতে হবে যে সোলার সেলের সাহায্যে কিংবা ফটোভোল্টাইক সেলের সাহায্যে, হ্যাঁ, সূর্য রশ্মিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করা যায়। সূর্যের আলোকে বা আলোক শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে সোলার সেল। তো সোলার সেল কিভাবে কাজ করে? সোলার সেল মূলত পিএন জাংশন ডায়োডের মতো আচরণ করে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কারেন্ট কখন প্রবাহিত হয়, কারেন্ট কখন উৎপন্ন হয়? যখন মুক্ত ইলেকট্রন কিংবা মুক্ত হোলের প্রবাহ হয়, তখনই কিন্তু সেই বর্তনীতে বা সার্কিটে কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু আমরা কারেন্ট প্রবাহিত করব, তাহলে অবশ্যই আমাদের কি প্রবাহিত হইতে হবে? ইলেকট্রন এবং হোল প্রবাহিত হতে হবে। তাহলে এর জন্য আমি একটা এখানে ডায়াগ্রাম আঁকছি। এই উপরেরটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, এইটা হচ্ছে ফরবিডেন গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ, হ্যাঁ। ওই যে আমরা কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, ফরবিডেন এনার্জি গ্যাপ পড়ছিলাম না, সেটার সেমিকন্ডাক্টরের এটাই, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, তাহলে এটা কিভাবে কাজ করে? আচ্ছা দেখো, একটু লক্ষ্য করলে দেখবা যে এই ব্যালেন্স ব্যান্ডে আমরা জানি ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড। ব্যালেন্স ব্যান্ডে যে আমাদের চার্জ আছে, তো ব্যালেন্স ব্যান্ডে অবস্থিত ইলেকট্রন যখন এই কন্ডাকশন ব্যান্ডে প্রবেশ করবে, অর্থাৎ মুক্ত হয়ে যাবে, তখনই কিন্তু কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট ফ্লো হবে। এর জন্য কি করতে হবে? এই যে ফরবিডেন এনার্জি গ্যাপ আছে, এই ফরবিডেন এনার্জি গ্যাপটাকে অতিক্রম করতে হবে। অতিক্রম করার জন্য আমাদের চাই হচ্ছে এনার্জি বা শক্তি, হ্যাঁ। তো এই শক্তিটা আমরা মূলত দিয়ে থাকি হচ্ছে ব্যাটারি সাপ্লাই থেকে। তো এখানে আমরা ব্যাটারি সাপ্লাই না দিয়ে ওই এনার্জিটা গ্রহণ করব সূর্যের আলো থেকে। যে এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে লাইট এনার্জি, সূর্য রশ্মি। তো সূর্য রশ্মি থেকে যখন ফোটন কণিকা ব্যালেন্স ব্যান্ডে অবস্থিত ইলেকট্রনের উপর আপতিত হয়, তখন ইলেকট্রন এই ফোটন কণিকার মাঝে সঞ্চিত যে চার্জ আছে, সেই ঋণাত্মক চার্জকে গ্রহণ করে, শোষণ করে এই ব্যালেন্স ব্যান্ডে অবস্থিত ইলেকট্রনের চার্জটা কি হয়ে যায়? বৃদ্ধি পেতে থাকে। এই ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রনের এনার্জি যখন বৃদ্ধি পেয়ে ফরবিডেন এনার্জি গ্যাপ এর এনার্জির চেয়ে বেশি হয়, অর্থাৎ আমরা তো জানি সেমিকন্ডাক্টরের ফরবিডেন এনার্জি গ্যাপ হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। যখন এই ব্যালেন্স ব্যান্ডে অবস্থিত ইলেকট্রন এই ফোটন কণিকা থেকে এনার্জি শোষণ করে যখন 1 ইলেকট্রন ভোল্টকে অতিক্রম করে, তখন সেই ইলেকট্রনটা কি হয়? এই যে কন্ডাকশন ব্যান্ডে মুভ
করে, কন্ডাকশন ব্যান্ডে মুভ করে। যখন এখান থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায় তখন এই ব্যালেন্স ব্যান্ডে যে হোলের সাথে ইলেকট্রন সমযোজী বন্ধন অর্থাৎ আবদ্ধ ছিল সেই বন্ধনটা ভেঙে যায়, ফলে এই ব্যালেন্স ব্যান্ডে প্রবাহ শুরু হয় হচ্ছে হোলের, কারণ এখানে শুধু মুক্ত হোল থেকে যায়, কারণ ইলেকট্রনগুলো তো কন্ডাকশন ব্যান্ডে চলে গিয়েছে। তাহলে এখানে হোলের প্রবাহ শুরু হয়, অর্থাৎ এক পাশে তৈরি হয় ব্যাটারির পজিটিভ প্রান্ত অর্থাৎ কারেন্টের প্লাস প্রান্ত, অপর পাশে এই মুক্ত ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে প্রবাহিত হতে থাকে। তো মুক্ত ইলেকট্রনগুলো তৈরি করে হচ্ছে কোন প্রান্ত? মাইনাস প্রান্ত। তো আমরা এখানে ওই যখন মুক্ত ইলেকট্রন এবং মুক্ত হোল প্রবাহিত শুরু হয় তখনই যে উক্ত সার্কিটে কি হয়? কারেন্ট প্রবাহিত শুরু হয়, কারেন্ট প্রবাহ শুরু হয়। হ্যাঁ, তাহলে এভাবে মূলত সোলার সেল কাজ করে। তো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি শর্টকাটে বর্ণনাটা বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করা হলো সবাইকে। তো সোলার সেল কিভাবে কাজ করে? সোলার সেলের কার্যপ্রণালী অথবা ফটোভোল্টাইক সেলের কার্যপ্রণালী বর্ণনা করার আগে বলতে হবে সোলার সেল জিনিসটা কি, এটা কেন ব্যবহার করা হয়। তো সোলার সেলের সাহায্যে মূলত বা ফটোভোল্টাইক সেলের সাহায্যে মূলত সূর্য রশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এর জন্য আলোক রশ্মিকে ব্যালেন্স ব্যান্ডে অবস্থিত ইলেকট্রনের উপর আপতিত করা হয়। তো সূর্যরশ্মিতে ফোটন কণিকা থাকে এবং ফোটন কণিকা ঋণাত্মক চার্জ বহন করে। এই ইলেকট্রন ওই ঋণাত্মক চার্জকে কি করে? শোষণ করে এই ইলেকট্রনের চার্জ অর্থাৎ ইলেকট্রনের শক্তি যখন ফরবিডেন এনার্জি গ্যাপের এনার্জির চাইতে বেশি হয়ে যায় অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্টকে অতিক্রম করে, তখন ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো হোলকে থেকে বিচ্ছিন্ন হয়ে কন্ডাকশন ব্যান্ডে প্রবেশ করে। কন্ডাকশন ব্যান্ডে গিয়ে ইলেকট্রনগুলো মুক্তভাবে প্রবাহ শুরু হয় এবং ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন চলে যাওয়ায় ব্যালেন্স ব্যান্ডে মুক্ত হোলের সৃষ্টি হয়। তো মুক্ত হোলের প্রবাহ এবং এখানে মুক্ত ইলেকট্রনের প্রবাহের ফলে আউটপুটের কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন হয়। হ্যাঁ, তো মূলত সোলার সেল হচ্ছে এই প্রক্রিয়ায় কাজ করে। আশা করি সবাই এই প্রশ্নটিও খুব ভালোভাবে বুঝে গেছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে যাব। তারপর এখানে আমি রাখার চেষ্টা করেছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হলো ইন্ডাকশন হিটিং এর মূলনীতির ব্যাখ্যা অথবা কার্যপ্রণালী। তো ইন্ডাকশন হিটিংটা কি? ইন্ডাকশন হিটিংটা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কোনো ধাতব পদার্থ বা কোনো লোডকে ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে উত্তপ্ত করা হয়। ওইটাকে আমরা বলবো ইন্ডাকশন হিটিং বা ইন্ডাকশন তাপনীতি। তো এর জন্য খেয়াল করলে দেখবো, এই চিত্রের মাঝে যদি খেয়াল করি, এই ভিতরে একটি দণ্ড আছে, এটাকে আমরা বলতেছি লোড, অর্থাৎ যাকে কি করতে হবে? উত্তপ্ত করতে বা গরম করতে হবে, আচ্ছা তাপ দিতে হবে, সেটা হচ্ছে এই লোডটা। হ্যাঁ, তার এই লোডের উপর রাখা হয়েছে আস্তর, মানে প্রলেপ দেওয়া থাকে, একটা দণ্ড দেওয়া থাকে। তো এই দণ্ডের উপর তার পেঁচিয়ে কয়েল তৈরি করা হয়। কয়েল তৈরি করে এসি সাপ্লাই দেওয়া হয়। তাহলে যখন এসি সাপ্লাই দেওয়া হয় তখন আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। তাহলে যে পদার্থ বা যে লোডকে তাপ দিতে হবে এবং উত্তপ্ত করতে হবে তাকে এই আস্তর এর ভিতরে স্থাপন করতে হবে। তারপর আস্তর এর উপর তার পেঁচিয়ে কয়েল তৈরি করতে হবে, যে এরকম তার পেঁচিয়ে কয়েল তৈরি করতে হবে। এটাকে মূলত ইন্ডাক্টর বলে। হ্যাঁ, তো এই কয়েলে যখন সাপ্লাই দেওয়া হবে তখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে, অর্থাৎ চুম্বক বলরেখা উৎপন্ন হবে। এই চুম্বক বলরেখা একবার যদি এই দিকে প্রবাহিত হয় তাহলে পরের বার এই দিকে প্রবাহিত হবে, কারণ বারবার কি হবে? চুম্বক বলরেখার দিক পরিবর্তন হবে। চুম্বক বলরেখার দিক
পরিবর্তন হবে, কেননা আমরা এখানে যে সাপ্লাই দিচ্ছি সেটি হচ্ছে এসি সাপ্লাই। অর্থাৎ এসি সাপ্লাই দেওয়ার ফলে এই যে চৌম্বক বলরেখা তৈরি হবে, এই চৌম্বক বলরেখার দিক কি হবে, দিকগুলো পরিবর্তন হবে। তো এই দিক পরিবর্তন হওয়ার জন্য এই চৌম্বক বলরেখার গুলো এই লোড দ্বারা বাধাপ্রাপ্ত হবে। এই লোড দ্বারা বাধাপ্রাপ্ত হলে এই লোডে এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লসের কারণে এই লোডে একটি এনার্জি, লোড দ্বারা এক ধরনের একটি এনার্জি বা কিছু এনার্জি ক্ষয় হবে, বা যে এনার্জিটা পরবর্তীতে তাপ আকারে প্রকাশ পাবে বা তাপ আকারে বাহিরে আসবে। ওই তাপটা দিয়ে মূলত এই লোডটা কি হবে, উত্তপ্ত বা গরম হবে। তাহলে যদি আমি আরেকবার বলি যে ইন্ডাকশন হিটিং এর মূলনীতি বা কার্যপ্রণালী ব্যাখ্যা করো, তাহলে বলতে হবে ইন্ডাকশন হিটিং মূলত কোন লোডকে চুম্বক বলরেখার মাধ্যমে উত্তপ্ত করা হয় ইন্ডাকশন হিটিং এ। তাহলে এর জন্য যে লোডকে উত্তপ্ত করতে হবে বা তাপ দিতে হবে তাকে আস্তরের ভিতরে প্রবেশ করাতে হবে। তারপর এই আস্তরের উপর তার পেঁচিয়ে কয়েল তৈরি করতে হবে এবং সেই কয়েলে উচ্চ ফ্রিকোয়েন্সির এসি সাপ্লাই প্রদান করতে হবে। এই এসি সাপ্লাইয়ের জন্য এই লোডের ভিতর দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ চুম্বক বলরেখা প্রবাহিত হতে থাকবে। এই চুম্বক বলরেখাগুলোর দিক পরিবর্তিত হবে, মানে বারবার পরিবর্তন হতে থাকবে, কেননা এসি সাপ্লাই প্রয়োগ করা হয়েছে। আর এসি সাপ্লাই মানে দ্বিমুখী পাওয়ার সাপ্লাই। দ্বিমুখী পাওয়ার সাপ্লাইয়ের জন্য চুম্বক বলরেখার দিক পরিবর্তন হবে, যার ফলে এই লোডে এক ধরনের লস হবে। এটা হচ্ছে এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস হবে। এই এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লসের জন্য এই লোডটা কি হবে, এক ধরনের এনার্জি গ্রহণ করবে, অর্থাৎ শক্তি গ্রহণ করবে। ওই শক্তিটা হচ্ছে তাপ শক্তি, অর্থাৎ তাপ শক্তি রূপে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসটা হবে। তো ওই তাপ দিয়ে পরবর্তীতে এই লোডটা কি হবে, উত্তপ্ত বা গরম হবে। আশা করি ইন্ডাকশন হিটিং এর মূলনীতি বা কার্যপ্রণালী বা ব্যাখ্যা যাই হোক না কেন বোঝা গেছে। তো আশা করি পরীক্ষায় আসলে অ্যান্সার করা যাবে। তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তারপর দেখি আমি এখানে লিখেছি হচ্ছে আইপিএস এর ব্লক ডায়াগ্রাম। আইপিএস তো আমরা সবাই চিনি, তো আইপিএস এর পূর্ণরূপটা আজকে একটু জেনে নেই। আইপিএস এর পূর্ণরূপ হচ্ছে আইতে ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইন্টারাপ্ট মানে হচ্ছে যেখানে বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজন হয়, অর্থাৎ কারেন্ট চলে গেলে যে যদি আবার পাওয়ার অন হতে একটু সময় দেরি হয়, তবুও যেখানে কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না, ওই জায়গাগুলোতে মূলত আইপিএস ব্যবহার করা হয়। যেমন আমাদের বাসাবাড়িতে দৈনন্দিন জীবনে আমরা আইপিএস ব্যবহার করে থাকি। তো আইপিএস কিভাবে কাজ করে, আচ্ছা আসুন দেখি। তাহলে এখানে আইপিএস এর প্রথমে এখানে এসি সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থাৎ কারেন্ট যখন থাকবে তখন এই লাইনের মাধ্যমে এখানে একটা স্পেশাল সুইচ আছে, যেটা কারেন্ট গেলে অটোমেটিক অন হয়ে যাবে এবং অটোমেটিক কারেন্ট আসলে অটোমেটিক কি হয়ে যাবে, কারেন্ট আসলে অটোমেটিক অন হয়ে যাবে, কারেন্ট গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই স্পেশাল সুইচের মাধ্যমে লোডটা অর্থাৎ বাসাবাড়িতে যা কিছু আছে, ফ্যান বাতি টিভি যা আছে সব চলতে থাকে। যখন এবং একই সময় এই এসি সাপ্লাই দিয়ে রেকটিফায়ার এর মাধ্যমে এসিটা ডিসিতে রূপান্তরিত হয় এবং এই কেবলের মাধ্যমে ব্যাটারিতে ভোল্টেজটা সঞ্চিত হতে থাকে। যখন কারেন্ট চলে যায় তখন তো আর এই এসি সাপ্লাই নাই, তো আমাদের লোডটা তো তখন অফ হয়ে থাকবে। সেই জন্য এই ব্যাটারি থেকে আবার এই ব্যাটারির চার্জ বা ভোল্টেজ ইনভার্টারের সাহায্যে, আমরা জানি ইনভার্টার রেকটিফায়ারের বিপরীত কাজ করে, অর্থাৎ ব্যাটারি যে ব্যাটারিতে যে ডিসি সাপ্লাই থাকে সেটা ইনভার্টারের সাহায্যে এসিতে রূপান্তর হয়, এসিতে রূপান্তরিত হয়ে স্পেশাল সুইচের মাধ্যমে লোডটা পরিচালিত হতে থাকে। তো এইভাবে হচ্ছে মূলত আইপিএস কাজ করে। এই যে এইখানে যে স্পেশাল সুইচ আছে, তো কারেন্ট চলে যাওয়ার পর ইনভার্টার কর্তৃক
ডিসিটা এসিতে রূপান্তরিত হয়ে স্পেশাল সুইচ যে লোডে কানেকশন দেয়, সংযোগ দিতে স্পেশাল সুইচের একটু সময়ের দরকার হয়, একটু সময় বিরতিতে সংযোগ দেয়। সেজন্য কারেন্ট চলে যাওয়ার 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আবার আমরা সংযোগ পাই ব্যাটারি থেকে। হ্যাঁ, যেহেতু এখানে বিচ্ছিন্ন হচ্ছে, যেমন টিভি চলতেছিল, কারেন্ট চলে গেছে, অফ হয়ে গেছে, 30 সেকেন্ড পর আবার চালু হচ্ছে, তাহলে এই যে 30 সেকেন্ডে যে বিচ্ছিন্ন থাকলো, লাইনটা বিচ্ছিন্ন থাকলো, সেই জন্য ওইটাকে আমরা বলতেছি ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। তো যেখানে এই বিচ্ছিন্ন হওয়া যাবে না, যেমন ধরো একজন কম্পিউটারে কাজ করতেছে, ডকুমেন্ট তৈরি করতেছে, কারেন্ট চলে গেলে কি হয়ে যাবে, সেটা মানে মুছে যাবে, সেভ করা হয় নাই। আবার ধরো যে আইসিইউ, যেখানে রোগীর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই দরকার, ওই জায়গায় আইপিএস ব্যবহার করা যাবে না, ওখানে ব্যবহার করতে হবে ইউপিএস। তো দেখি আমরা ইউপিএস কিভাবে কাজ করে। তো এখানে একটা ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম আঁকানো আছে। আইপিএস ইউপিএস অনেকটাই সেম, শুধুমাত্র তফাৎ হচ্ছে ওইখানে স্পেশাল সুইচ ছিল, এখানে স্ট্যাটিক সুইচ আছে। তো এটা কিভাবে কাজ করে দেখি। ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম প্রথমে আছে ইএমআই। ইএমআই মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস। তো এসি সাপ্লাইয়ে যে ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ ম্যাগনেটিক এর যে প্রভাব থাকে, ম্যাগনেটিক ফ্লাক্সের যে প্রভাব থাকে, সেই প্রভাবটাকে দূর করার জন্য প্রথমে এসি সাপ্লাইয়ের সাহায্যে, এসি সাপ্লাই থেকে ইএমআই অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস এর সাহায্যে এটাকে দূর করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেসের সাহায্যে দূর করা হয়, দূর করে তারপর ওইটাকে স্ট্যাটিক সুইচের সাহায্যে লোডকে পরিচালনা হতে থাকে যখন কারেন্ট থাকে তখন। এবং একই সাথে ওই রেকটিফায়ারের সাহায্যে কি করা হয়, এসি থেকে ডিসি হয়। হ্যাঁ, সেই ডিসিটাকে পিওর ডিসিতে রূপান্তর করার জন্য এখানে ডিসি ফিল্টার ব্যবহার করা হয়। ফিল্টার করে তারপর সেটাকে ব্যাটারিতে জমা রাখা হয়। এখন কারেন্ট যখন চলে যাবে তখন এই ব্যাটারি থেকে সঞ্চিত চার্জ ইনভার্টারের সাহায্যে আবার ডিসি থেকে এসিতে রূপান্তরিত হবে। সেই এসিটাকে পিওর এসিতে রূপান্তর করার জন্য এসি ফিল্টার ব্যবহার করা হয় এবং স্ট্যাটিক সুইচের সাহায্যে লোডটা আবার লোডে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। তো এখানে যে স্ট্যাটিক সুইচটা ব্যবহার করা আছে, এটি একটা এমন এক ধরনের সুইচ যেটা অন হতে কোনো সময় এর প্রয়োজন হয় না বললেই চলে, মানে সব সময় কানেকশন আছে এমনই বোঝায়। তো সেই জন্য এখানে কোনো এই যে ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় 1 সেকেন্ডের সময় প্রয়োজন হয় না, সেজন্য আমাদের মনে হয় কারেন্ট যায় নাই। তো সেই জন্য এটাকে আমরা বলতেছি আনইন্টারাপ্টেবল। বারবার বলতেছি আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, মানে নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই। তো এটা হচ্ছে ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম এবং তার বর্ণনা। তো আমি আরো দুটি প্রশ্ন আপনাদের সাথে, সকলের সাথে শেয়ার করতে চাই। এর মাঝে একটি হলো অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এর কার্যপ্রণালী। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এর কার্যপ্রণালী অর্থাৎ আমরা যে ফ্যান চালাই, আমাদের ফ্যানের পাওয়ার যদি কম বেশি করতে হয় তাহলে রেগুলেটরটা নিজে গিয়ে হাত দিয়ে ঘোরাতে হয়, ঘুরিয়ে তারপর ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাই না? যদি এমন কিছু থাকতো বা এমন কিছু হতো যে আমি চাচ্ছি সবসময় আউটপুটে 5 ভোল্ট পাওয়া, 5 ভোল্ট প্রয়োজন, তো আমার এই রেগুলেটর দিয়ে কি করব না, আমি 5 ভোল্ট স্থির করব না, ইনপুটে যাই আসুক না কেন আউটপুটে সবসময় 5 ভোল্টই পাওয়া যাবে। এইরকম যদি পাওয়ার সাপ্লাই তৈরি করতে হয় বা আউটপুটে যদি এরকম ভোল্টেজ দরকার হয়, তখন আমরা এই অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরটা ব্যবহার করতে পারি। তো এটার বর্ণনা করি, এত কথা না বলে বর্ণনাটা বলে দিই। তো এখানে আছে হলো আনরেগুলেটেড ইনপুট ভোল্টেজ। তো এই আনরেগুলেটেড ইনপুট ভোল্টেজটাকে আমাদের রেগুলেটেড আউটপুট ভোল্টেজে রূপান্তর করতে হবে। এই জন্য এটাকে প্রথমে আমরা কোথায় দিয়ে দিই, কন্ট্রোল এলিমেন্টে দিয়ে দিই। কন্ট্রোল এলিমেন্ট এই আনরেগুলেটেড ইনপুট ভোল্টেজটাকে আউটপুটে প্রদান করে। হ্যাঁ, তো প্রদান করে এখানে আউটপুটে আছে, আউটপুটে যাওয়ার আগে একটি ব্লক আছে, একটি উপাদান আছে, এটাকে বলি আমরা স্যাম্পলিং সার্কিট। স্যাম্পলিং সার্কিট এই কন্ট্রোল এলিমেন্টের আউটপুট থেকে স্যাম্পল গ্রহণ করতে থাকে, সব সময় আউটপুটটাকে কি করতে থাকে, বিশ্লেষণ করতে থাকে। স্যাম্পল নিয়ে সেটাকে ফিডব্যাক আকারে কম্পারেটরের ইনপুটে প্রয়োগ করে। তো কম্পারেটর
করে একটি রেফারেন্স ভোল্টেজ দেওয়া থাকে, যেমন আমি বললাম আগে যে আউটপুটে যদি 5 ভোল্ট প্রয়োজন হয় তাহলে এই 5 ভোল্ট রেফারেন্স আকারে কম্পারেটরে দেওয়া থাকে। তো কম্পারেটর এই রেফারেন্স ভোল্টেজ এবং এই যে আউটপুটে কি ভোল্টেজ আসতেছে সেই ভোল্টেজটাকে তার মাঝে কি করে তুলনা করে যদি দেখে যে আউটপুট ভোল্টেজ 5 ভোল্টই আছে তাহলে কম্পারেটরের আউটপুট ভোল্টেজ হয় 0। হ্যাঁ, আউটপুট ভোল্টেজ হয় 0। তখন এই কন্ট্রোল এলিমেন্টের আউটপুটটাই এই আউটপুটে রেগুলেটেড আউটপুট হিসেবে প্রবাহিত হয়। কিন্তু যদি কখনো এই স্যাম্পলিং সার্কিট যে বিশ্লেষণ করবে কন্ট্রোল এলিমেন্টের আউটপুটটাকে, এই আউটপুটটা যদি স্যাম্পলিং সার্কিট যে বিশ্লেষণ করতেছে আউটপুটটাকে, এই আউটপুটটাকে ফিডব্যাক সিগন্যাল আকারে যখন কম্পারেটরে দিবে, কম্পারেটর যদি তুলনা করে দেখে যে রেফারেন্স ভোল্টেজের চাইতে কম কিংবা বেশি ভোল্টেজ আছে তাহলে সেই অনুসারে একটি নিয়ন্ত্রণকারী সিগন্যাল এই কম্পারেটর কন্ট্রোল এলিমেন্টকে দেয়। এই কন্ট্রোল এলিমেন্ট হচ্ছে তখন কম্পারেটর থেকে প্রাপ্ত সিগন্যাল অনুসারে আউটপুট ভোল্টেজটাকে স্থির করে প্রদান করে। হ্যাঁ, তাহলে তখন কম্পারেটর কি করবে, সাপোজ ধরি আউটপুট ভোল্টেজ আসতেছে এখানে 7 ভোল্ট কিন্তু আমার রেফারেন্স ভোল্টেজ তো 5 ভোল্ট, তাহলে এখানে যে দুই ভোল্টেজের যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা কম্পারেটর কন্ট্রোল এলিমেন্টকে প্রদান করে। তখন কন্ট্রোল এলিমেন্ট বুঝতে পারে যে আমার ইনপুট ভোল্টেজ যা আছে তা 2 ভোল্ট কি করতে হবে, কমাতে হবে, তখন কমিয়ে আউটপুটে 5 ভোল্ট প্রদান করে। আবার যদি কখনো কম্পারেটর দেখে যে রেফারেন্স ভোল্টেজের তুলনায় হচ্ছে এই আউটপুট ভোল্টেজটা 2 ভোল্ট কম আছে, তখন এই 2 ভোল্ট যে কম আছে এই সিগন্যালটাও কন্ট্রোল এলিমেন্টকে কম্পারেটর প্রদান করে। তখন কম্পারেটর এই 2 ভোল্টকে অ্যাড করে তারপর আউটপুটে 5 ভোল্ট প্রদান করে। হ্যাঁ, তো এইভাবে মূলত অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর সার্কিটটা কাজ করে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝে গেছি। যদি না বুঝে থাকি তাহলে ভিডিওটি বারবার দেখার অনুরোধ রইল, তাহলে আশা করি যে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের কাজটা বুঝে যাব। হ্যাঁ, তাহলে আমি আরেকটি প্রশ্ন দেখাই। এটি হচ্ছে নন টাচ পারসন ডিটেক্টর। এটার আরেকটা নাম আছে, এটাকে বলে থিফ ডিটেক্টর। থিফ ডিটেক্টর, থিফ মানে হলো চোর। হ্যাঁ, চোরকে শনাক্ত করার জন্য, হ্যাঁ চোরকে শনাক্ত করার জন্য, অথবা নন টাচ পারসন ডিটেক্টর মানে কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে স্পর্শ না করেই তাকে ডিটেক্ট করার একটি সার্কিট বা যন্ত্র আমি এখানে এর ব্লক ডায়াগ্রাম এঁকেছি। এর জন্য আমার লাগবে হচ্ছে একটা আইআর এলইডি। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড রে, যেটা দেখা যায় না। যেমন লেজার এলইডি তো লেজারটা দেখা যায়, তাই না? লেজার যদি আমি লাইট মারি তাহলে লাল লাইটটা দেখা যায়, কিন্তু এটা হলো ইনফ্রারেড, যেটা অদৃশ্য রশ্মি। এলইডি, এই এলইডি থেকে মূলত এই অদৃশ্য রশ্মিটা বের হবে। এই অদৃশ্য রশ্মিটাকে ডিটেক্ট করার জন্য এখানে আবার আছে আইআর ডিটেক্টর। তাহলে এবং এই আইআর ডিটেক্টরের আউটপুটে আছে হলো একটি ডিটেক্টর এমপ্লিফায়ার, তার আউটপুটে আছে হলো পাওয়ার এমপ্লিফায়ার, এবং তার আউটপুটে তারপরে আছে হলো আউটপুট। অর্থাৎ আউটপুট হিসেবে আমরা এখানে যেমন বাজার, কলিং বেল, হ্যাঁ, তারপরে ফায়ার সেন্সর, মানে ফায়ার মানে যাই ব্যবহার করি না কেন, হর্ন, হ্যাঁ, অথবা স্পিকার ব্যবহার করতে পারবো, যাই ব্যবহার করতে পারবো ওইটাকে আমরা আউটপুট বলতেছি। আর এই ডিটেক্টর এমপ্লিফায়ার ডিটেক্টর এমপ্লিফায়ারে পাওয়ার সরবরাহ করার জন্য এখানে পাওয়ার সাপ্লাই আছে। এটা মূলত এসি পাওয়ার সাপ্লাই। এর সাথে আবার ব্যাটারিও সংযুক্ত থাকে, যদি কারেন্ট চলে যায় তবে এই ব্যাটারি থেকে সাপ্লাই এই ডিটেক্টর এমপ্লিফায়ার এবং পাওয়ার এমপ্লিফায়ারে প্রদান করা যাবে। এখন এই এলইডি কে কাজ করানোর জন্য, এলইডি থেকে আইআর রশ্মি নির্গত করার জন্য এখানে যে আইআর পাওয়ার জেনারেটর থাকে, অর্থাৎ আইআর রশ্মিটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে এক ধরনের সাপ্লাই আর কি, এটাও এক ধরনের সাপ্লাই। তাহলে কার্যপ্রণালী বলে দেই, আর দেরি না করি, সবাই একটু মনোযোগী হই। যে এখানে আছে নন টাচ পারসন ডিটেক্টর, অর্থাৎ স্পর্শহীন, হ্যাঁ, ব্যক্তিকে শনাক্তকরণ, স্পর্শ ছাড়া কোনো ব্যক্তিকে শনাক্তকরণ পদ্ধতি। তো এর জন্য আমি বলবো যে নন টাচ পারসন ডিটেক্টরের ক্ষেত্রে একটি আইআর এলইডি, একটি আইআর ডিটেক্টর ব্যবহার করা হয়। তো আইআর পাওয়ার জেনারেটর, এটা হবে আইআর পাওয়ার জেনারেটর থেকে পাওয়ার দিয়ে আইআর এলইডি অর্থাৎ ইনফ্রারেড রে, অদৃশ্য রশ্মির এলইডি কে অ্যাক্টিভ করা হয়, যার ফলে এলইডি থেকে আইআর রশ্মি
অর্থাৎ ইনফ্রারেড রে অদৃশ্য রশ্মি নির্গত হয়, যা ডিটেক্টরে কি হয় ধরা পড়ে। হ্যাঁ, যার ডিটেক্টরে আইআর ডিটেক্টর সেটাকে শনাক্ত করে একটি নির্দিষ্ট কারেন্ট হচ্ছে ডিটেক্টর অ্যাম্প্লিফায়ারে প্রেরণ করে। এখন এই ডিটেক্টর অ্যাম্প্লিফায়ার কি করে, সেই কারেন্টকে একটি শূন্য সিগন্যাল, সেই কারেন্টের ফলে একটি শূন্য সিগন্যাল পাওয়ার অ্যাম্প্লিফায়ারে প্রেরণ করে, যার ফলে এর সাথে সংযুক্ত আউটপুট ডিভাইস যাই থাকুক না কেন সেটা কি থাকে, অফ থাকে, অর্থাৎ কাজ করে না। এখন যখন এই আইআর রশ্মিটা কোনো মানুষ বা ব্যক্তি দ্বারা এরকম বাধাপ্রাপ্ত হবে, তখন এই আইআর ডিটেক্টর কি করতে পারবে না, আইআর ডিটেক্টর ওই আইআর রশ্মি অর্থাৎ অদৃশ্য রশ্মিটাকে এখানে শনাক্ত করতে পারবে না। যখন শনাক্ত না হবে তখন আইআর ডিটেক্টর এর আউটপুট সিগন্যাল ডিটেক্টর অ্যাম্প্লিফায়ারে দিবে। তো ডিটেক্টর অ্যাম্প্লিফায়ার যে আগে যে সিগন্যালটা পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে দিচ্ছিল সেটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। পরে পাওয়ার অ্যাম্প্লিফায়ার পরিবর্তিত সিগন্যাল অনুসারে আউটপুট ডিভাইসগুলোকে কি করবে, অ্যাক্টিভ করবে। অর্থাৎ আউটপুট ডিভাইস হিসেবে যদি স্পিকার থাকে তাহলে স্পিকারটা বেজে উঠবে, যদি অ্যালার্ম থাকে তাহলে অ্যালার্ম বেজে উঠবে, যদি লাইট থাকে তাহলে লাইট জ্বলে উঠবে, এরকম আর কি। হ্যাঁ, তো এই ডিটেক্টর অ্যাম্প্লিফায়ার এবং পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে পাওয়ার সরবরাহ করার জন্য এই পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি ব্যবহার করা হয়। আশা করছি যে নন টাচ পার্সন ডিটেক্টর এর কার্যপ্রণালীটা বোঝা হয়ে গেছে। তো এটা এখন বারবার প্র্যাকটিস করা বলা, যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি এটা আয়ত্ত হবে। হ্যাঁ, তো লাস্ট আর দুটি প্রশ্ন, আমি এই দুটি প্রশ্ন দিয়ে আজকের সেশন শেষ করে দেব। আজকের সেশন তথা পাওয়ার ইলেকট্রনিক্স এর গুরুত্বপূর্ণ 14টি প্রশ্ন একবারেই শেষ। হ্যাঁ, তো এই 14টি প্রশ্ন শেষ করে দেই। তারপরে আছে হলো লাস্ট ওয়ানের আগেরটা, ভোল্টেজ স্টেপ ডাউন চপারের কার্যপ্রণালী। আর চপার কি এটা তো আমরা সবাই জানি, তাই না? চপার হচ্ছে যে স্থির ডিসিকে পরিবর্তনশীল ডিসিতে রূপান্তর করে। চপার হচ্ছে স্থির ডিসিকে পরিবর্তনশীল ডিসিতে রূপান্তর করে। তো এখানে চপার আমরা জানি দুই প্রকার, ভোল্টেজ স্টেপ আপ চপার আর হলো স্টেপ ডাউন চপার। এখানে আমি স্টেপ ডাউন চপারটা দেখাচ্ছি। তো স্টেপ ডাউন চপারটা কিভাবে গঠিত? স্টেপ ডাউন চপার হচ্ছে একটি থাইরিস্টর, একটি ডায়োড, একটি ইন্ডাক্টর এবং লোড রেজিস্টর আর এল এর সমন্বয়ে গঠিত। যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন এই ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য যখন থাইরিস্টর অ্যাক্টিভ থাকে তখন এই ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য ডায়োডটা রিভার্স বায়াস পায়। আর ডায়োড যখন রিভার্স বায়াস পায় তখন এই ইন্ডাক্টরের মাধ্যমে এই আর এল লোডের ভিতর দিয়ে কারেন্টের মান কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তাহলে যখন এই যে থাইরিস্টর অন, এই অবস্থায় থাইরিস্টর অন, ততক্ষণ পর্যন্ত এই যে এর ভিতর দিয়ে কারেন্ট আইএল, এই যে আউটপুট দেখাচ্ছে, আউটপুট কারেন্ট আইএল কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। এখন যখন থাইরিস্টরটা কি হয়ে গেছে, অফ হয়ে যাবে, তখন সাথে সাথে কিন্তু এটা যখন থাইরিস্টর অফ হয়ে গেছে তখন সাথে সাথে কিন্তু লোডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে না। কারণ এই যে ইন্ডাক্টরে যে সঞ্চিত ভোল্টেজ ছিল ভিএল, এই ভিএলটার জন্য এই লোডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হতে থাকবে। যেমন এই দিক থেকে কারেন্ট, এটা প্লাস প্রান্ত, তো এই প্লাস প্রান্ত থেকে কারেন্টের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে। একদম ধুম করে বন্ধ হয়ে যাবে না, আস্তে আস্তে কি হবে, বন্ধ হবে। অর্থাৎ কারেন্টের মান কি হচ্ছে, আগে বৃদ্ধি পাচ্ছিল, এখন একবারে বন্ধ না হয়ে আস্তে আস্তে কমতেছে। কারেন্টের মান এখন এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু। অর্থাৎ ইন্ডাক্টর তখন কি হয়ে যাবে, আস্তে আস্তে ইন্ডাক্টরের চার্জ কমতে থাকবে এবং কারেন্টের মানও কমতে থাকবে। আচ্ছা, তারপর এখন তার মানে এই সময় এতটুক সময় যে কারেন্টের মান কমলো, এই সময় কি হয়েছিল, থাইরিস্টর অফ ছিল, তাই না? এখন এই যে এটা বুঝাচ্ছি, থাইরিস্টর অফ, টি অফ, যখন টি অফ ছিল তখন বৈশিষ্ট্য রেখা হলো এটা। এখন এটা জিরোতে আসার পূর্বে এই রেখাটা যখন নিচে আসতো তখন তো বুঝতাম যে থাইরিস্টরের মান, এই যে আউটপুটের মান একদম কি এসে পড়ছে, জিরো এসে পড়ছে। কিন্তু এখানে কি জিরো আসতেছে না। এই জিরোতে আসার আগেই এই
থাইরিস্টরটা আবার কি হয়ে গেছে, অন হয়ে গেছে, থাইরিস্টর আবার অন হয়ে গেছে। থাইরিস্টর অন হলে আবার এই লোডের ভিতর দিয়ে কি হবে, কারেন্টের মান বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার পর আবার যখন থাইরিস্টর অফ হয়ে যাবে তখন এই লোড ইন্ডাক্টরের জন্য আবার কারেন্টের মান আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ টি অফ এর সমান কারেন্টের মান কমতে থাকবে। তো এরকম ভাবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি ছিল স্থির ডিসি, কিন্তু এখানে ডিসি আছে, কিন্তু এটা কি না, স্থির ডিসি না, ডিসির মান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কারণ এখানে এই সময়ের জন্য এটা যদি টি হয়, এই যেমন 1 সেকেন্ডের জন্য কারেন্টের মান এত, 5 সেকেন্ডের জন্য কারেন্টের মান সর্বোচ্চ, 6 সেকেন্ডের জন্য কারেন্টের মান আবার হ্রাস পাচ্ছে। এটা কি আছে, ডিসি আছে, কিন্তু কি আছে, পরিবর্তনশীল ডিসিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এটা হলো মূলত ভোল্টেজ স্টেপ ডাউন চপার। ও আরেকটা কথা হলো, ভোল্টেজ স্টেপ ডাউন চপার হচ্ছে এমন এক ধরনের চপার যার ইনপুটে ভোল্টেজ এর তুলনায় আউটপুটের ভোল্টেজের মান কম হয়, তাকে বলে স্টেপ ডাউন চপার। তো লাস্ট ওয়ান, আজকে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে ভোল্টেজ স্টেপ আপ চপারের কার্যপ্রণালী। তো এখানে ভোল্টেজ স্টেপ আপ চপার এর কার্যপ্রণালীর জন্য আমি সার্কিট ডায়াগ্রামটা এঁকে রেখেছি। এটা হলো ব্যাটারির প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, একটা ইন্ডাক্টর, একটা থাইরিস্টর প্যারালালে সংযুক্ত, একটা ডায়োড আছে এখানে, হ্যাঁ, তার সাথে একটি ক্যাপাসিটর আছে লোড রেজিস্টরের আড়াআড়িতে। তো স্টেপ আপ চপার কাকে বলে? স্টেপ আপ চপার হচ্ছে এমন এক ধরনের চপার যার ইনপুটে প্রয়োগকৃত ভোল্টেজের তুলনায় আউটপুট ভোল্টেজের পরিমাণ বেশি হয়, তাকে বলে হচ্ছে, এবং আউটপুট ভোল্টেজটা অবশ্যই পরিবর্তনশীল ডিসি হবে, কারণ চপার, অর্থাৎ পরিবর্তনশীল ডিসির মান বেশি হয়, তাকে বলে হচ্ছে স্টেপ আপ চপার। তো স্টেপ আপ চপারের কার্যপ্রণালী কিভাবে বলবো? যখন পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবং থাইরিস্টর কি থাকে, অফ অবস্থায় থাকবে। যখন অফ অবস্থায় থাকবে, অন না কিন্তু, অফ অবস্থায় থাকবে, তখন এই লাইনটা কাটা থাকবে, অর্থাৎ এই দিয়ে কারেন্ট আসতে পারবে না। ফলে ইন্ডাক্টর হয়ে ডায়োড এর মাধ্যমে ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে, সাথে সাথে এই লোড রেজিস্ট্যান্সের মান, লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্টের মানও কি হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। এখন যখন থাইরিস্টরটা অন হবে তখন দেখব যে এই ইন্ডাক্টরের জন্য, এই সাপ্লাই ভোল্টেজের জন্য ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট আসে, যেহেতু এটা অন, তাহলে এদিক দিয়ে একটা রাস্তা তৈরি হবে, মাইনাসে চলে যাবে। তো সাপ্লাই ভোল্টেজের জন্য লোডের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু এই যে ক্যাপাসিটর যে সঞ্চিত ভোল্টেজ ছিল ভিসি, এই ভিসি ভোল্টেজ দ্বারা এই রেজিস্টরের মান, রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতেই থাকবে, অর্থাৎ সাথে সাথে বন্ধ না হয়ে ক্যাপাসিটরের মান ক্যাপাসিটরের যতক্ষণ ভোল্টেজ সঞ্চিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই লোডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। হ্যাঁ, তারপর ক্যাপাসিটরের মান যখন শূন্য হয়ে যাবে তখন লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ শূন্য হয়ে যাবে। আবার থাইরিস্টর যখন অফ হবে তখন সাপ্লাই ভোল্টেজ দ্বারা কারেন্ট লোডের ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকবে। তো এইভাবে মূলত স্টেপ আপ চপার কাজ করে। তো এর মধ্যে দিয়ে আজকে শেষ হয়ে গেল আমাদের কি পাওয়ার ইলেকট্রনিক্সের মোট 12টি বা 12, 13, 14টি প্রশ্নের অ্যান্সার। তো সবাই আশা করি যে এর মাধ্যমে সবাই অনেক উপকৃত হবে, আর যত বেশি পারি শেয়ার করে দিব ভিডিওটা। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।